ছোট করি এই গাইবান্ধা 3-এ চাক মার্কার প্রতীক সুরুজ্জামান ভাই আছেন। সুরুজ্জামান ভাই আছেন, তিনি থাকবেন। আপনাদেরকে সাক্ষী রেখে এই চাক মার্কা তার হাতে তুলে দিচ্ছি। গণবিপ্লবের অন্যতম মহানায়ক, গণ মানুষের বিপ্লবী কণ্ঠস্বর, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব বিপি নুরুল হক নূর। সারা দেশে গাইবান্ধা জেলার আজকে ফজলুল্লাহপুর উপজেলার গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকে গণ অধিকার পরিষদ গাইবান্ধা 3 ফজলুল্লাহপুর পলাশবাড়ি গণ অধিকার পরিষদের চাক মার্কায় মনোনীত প্রার্থী জনাব সুরুজ্জামান সরকারের আজকের এই গণসমাবেশে উপস্থিত সকল নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, সাংবাদিক ভাই ও বোনেরা, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন, গণ অধিকার পরিষদ বাংলাদেশের অত্যন্ত একটি প্রতিকূল সময়, যখন সেই সময়ে মানুষ ফ্যাসিবাদের কাছে পর্যদস্ত হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভুলে গিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিয়েছে। সেই সময়ে 2018 সালে এই ছাত্র সমাজকে সংগঠিত করে, ছাত্র সমাজকে নিয়ে সারা দেশের মেধাবী ছাত্রদের মেধার মূল্যায়নের দাবিতে কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে উঠে 2018 সাল থেকে এই 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত এই পথ চলায় গণ অধিকার পরিষদের সারা দেশের ছাত্র যুবক তরুণরা গণ মানুষের অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, নিগৃহীত হয়েছে, কিন্তু কথা বলা বন্ধ করে নাই। তাই আমরা আজকে এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে পরিচ্ছন্ন ইমেজের নেতৃবৃন্দকে খুঁজে বের করে জনপ্রতিনিধি হিসেবে আমরা মনোনীত করছি। তারই অংশ হিসেবে এই গাইবান্ধা 3 সাদুল্লাপুর পলাশবাড়ির জনগণের জন্য আমরা গাইবান্ধার এই তরুণ যুবক শিল্প উদ্যোক্তা ব্যবসায়ী পরিচ্ছন্ন ইমেজের মানুষ এই সুরুজ্জামান সরকারকে আমরা মনোনীত করেছি। আপনারা তার সম্পর্কে পরিষ্কার ভাবেই জানেন, তার সম্পর্কে এলাকায় কোনো ব্যাড রেকর্ড নাই, মানুষের উপরে জুলুম করেন নাই, চাঁদাবাজি করেন নাই, অন্যের জায়গা জমি কলকারখানা দখল করেন নাই। গণ অধিকার পরিষদের যে রাজনীতি, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। এই অবহেলিত গাইবান্ধা তথা উত্তরাঞ্চলের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই তিনি এখান থেকে প্রার্থী হয়েছেন। এবং তার যে স্বপ্ন, আমি ব্যক্তিগত আলাপচারিতায় আমার বাসায় যখন যান, অফিসে যান, তার স্বপ্নের আকাঙ্ক্ষা লক্ষ্য করেছি। এলাকার মানুষের জন্য প্রায় বলেন, আমার ভাই স্বল্প পুঁজিতে যে ব্যবসা করছি ঢাকায়, আমার চিন্তা ভাবনা এলাকায় একটি মিল ফ্যাক্টরি দেওয়া, যাতে এলাকার মানুষের জন্য কিছু করতে পারে। আমার খুব কষ্ট লাগে, আমাদের এই উত্তরাঞ্চল পিছিয়ে, মানুষ চিকিৎসা পায় না, কর্মসংস্থানের সুযোগ নাই, এমনকি কৃষকেরা যখন তাদের ফসলের উৎপাদন করে অনেক সময় ন্যায্য মূল্য পায় না। তাই আপনি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাকে যদি সুযোগ দেন, এই অবহেলিত মানুষের জন্য আমরা কিছু করতে চাই। আর এই আগ্রহ এবং আকাঙ্ক্ষা থেকেই আমরা গণ অধিকার পরিষদের প্রথম ধাপে বেশ কয়েকজন প্রার্থী মনোনীত করেছি, তার মধ্যে সুরুজ্জামান ভাই অন্যতম। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, সারা বাংলাদেশে খুব অল্প সময়ের মধ্যে দিয়ে আমরা এই গণ অধিকার পরিষদের রাজনীতিকে পৌঁছে দিয়েছি। সারা বাংলাদেশের মানুষ আমাদের আন্দোলন সংগ্রাম ত্যাগ প্রতীক্ষা সম্পর্কে জানে। বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে
জীবনের ঝুঁকি নিয়ে গণমানুষের অধিকার আদায়ে লড়াই সংগ্রাম করেছি। কাজে আমাদের আস্থা বিশ্বাস এই সুরুজ্জামান ভাইকে যদি আপনারা ট্রাক প্রতীকে নির্বাচন করতে পারেন, তিনিও আমার মতোই আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়েও আপনাদের পাশে থাকার চেষ্টা করবেন। এমনকি আপনারা দোয়া করবেন আমাদের জন্য, তার পরিবারের জন্য। তার স্ত্রী খুব অসুস্থ, কিন্তু পূর্ব নির্ধারিত এই প্রোগ্রাম থাকায় তিনি বলেছেন, ভাই এলাকার মানুষের যে আবেগ অনুভূতি, এলাকার মানুষের কাছে আমার এই প্রোগ্রাম না করতে পারলে কি বলবো, তার জন্য তার স্ত্রীর অপারেশনের ডেট ছিল, সেটি 2-1 দিন পিছিয়ে আজকে তিনি আপনাদের দেওয়া কথা যে নূর ভাইকে নিয়ে আসবেন, গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার সমাবেশ করবেন, সেই জন্য তিনি আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছেন তার পারিবারিক অসুস্থতা থাকা সত্ত্বেও। আমরা শুধু একটা কথাই বলবো, আমাদের এই রাজনৈতিক সংগ্রামে আমার পাশে দাঁড়ানো আপনাদের এই গাইবান্ধার সন্তান, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মাসুদ মুন্না, ওইদিকে বসে আছে রংপুর 1 আসনের প্রার্থী হানিফ খান সজীব, এইখানে আছে ফারুক হাসান। উত্তরবঙ্গের শিক্ষিত তরুণ এবং যুবকরা, এই তরুণ এবং যুবকরাই গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত করেছে। কাজেই আপনারা যদি গণ অধিকার পরিষদের প্রার্থীদেরকে বিজয়ী করতে পারেন, আগামী সংসদে উত্তরবঙ্গের একটি শক্তিশালী নেতৃত্ব আপনারা সংসদে পাবেন, যারা ওই সংসদে দাঁড়িয়ে গণমানুষের অধিকার আদায়ে বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে পারবে। আমার এখানে আসার পূর্বেই আমার গাইবান্ধার ভাই বোনেরা বলেছিল, ভাই এইখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করা এখানকার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, রাজনৈতিক নেতৃবৃন্দ কথা দিয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়টি হয়নি। কাজে আমাদের যদি সুযোগ থাকে আমাদের এইখানে একটি বিশ্ববিদ্যালয় করতে হবে। অবশ্যই আমরা যদি সুযোগ পাই ইনশাল্লাহ আমরা আপনাদের আকাঙ্ক্ষা পূরণে আমরা বিশ্ববিদ্যালয় করব। বলেছেন ভাই এইখানের মানুষের প্রধানতম সমস্যা এই বৃহত্তর উত্তরবঙ্গ, শুধুমাত্র গাইবান্ধা নয়, রংপুরের মেডিকেল কলেজ থাকতে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট সমস্ত এলাকার মানুষ জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হলে শেষ পর্যন্ত সবাইকে ঢাকায় ছুটতে হয়। এই ঢাকায় ছুটতে গিয়ে মানুষের আর্থিক ক্ষতি, শারীরিক ক্ষতি, অবর্ণনীয় কষ্ট, ডাক্তার দেখাতে। তাই আমরা মনে করি বিভাগীয় পর্যায়ের হসপিটালগুলোকে আধুনিক করে চিকিৎসার সম্পূর্ণ সুযোগ সুবিধা জেলা পর্যায়ের হসপিটালে নিশ্চিত করা দরকার। এবং আমাদের সুরুজ্জামান ভাই এই বিষয়টিতে খুবই কনসার্ন যে এলাকার মানুষের সুচিকিৎসা কিভাবে নিশ্চিত করা যায়। আপনাদের এখানে আমরা আসার প্রতি লক্ষ্য করেছি বেশিরভাগই রাস্তাঘাটগুলো সরু, রাস্তাঘাটগুলো আর একটু প্রশস্ত করা দরকার মানুষের চলাচলের জন্য। আমাদের আরেক ভাইরা বলেছে বালাসিট্টু, বাহাদুরাবাদ একটি টানেল করার কথা ছিল, অনেকেই কথা দিয়েছে, কেউ কথা রাখে নাই। আমরা যদি ইনশাল্লাহ সুযোগ পাই, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নয়, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এই উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে অর্থনৈতিক পরিকল্পনা, কৃষির পরিকল্পনা সাজাতে হবে। ইনশাল্লাহ আমরা সেগুলো করব। এখানে আরেকটি বিষয় আমাদের ভাইরা দৃষ্টি আকর্ষণ করছে, রংপুর বন্ধ, চালু সুগার মিল বন্ধ ছিল। আজকে আপনাদের সাথে বলতে হয় এই দেশের রাজনীতিবিদরা ভারতকে সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দিতে, বাংলাদেশের নিজস্ব কাঁচামালে শিল্প কারখানাগুলো যে পরিচালিত হয়, চিনি এবং পাটকলগুলো দেশের অধিকাংশ জায়গায় বন্ধ হয়ে গেছে। এই রংপুর সহ দিনাজপুর সহ সমস্ত বাংলাদেশে বন্ধ এই চিনি কলগুলো চালু করতে হবে, পাটকলগুলো চালু করতে হবে। কেন আমরা অন্যের উপরে চিনির জন্য আমরা ডিপেন্ডেবল হব? শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের দূরদর্শিতা না থাকার ফলেই তারা এটা করেছে। সর্বশেষ আরো দু একটি কথা বলতে চাই, সময় সংক্ষিপ্ত। তারপরে আজকে আপনারা আমার সন্তানদেরকে যারা বিশ্ববিদ্যালয়ে পাঠায়, স্কুলে পড়াশোনা করায়, আমরা আজকে এই প্রোগ্রামটি করছি একটি স্কুল মাঠে। গতকালকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে দেখেছি শিক্ষকদের উপরে যে পৈশাচিক বর্বরতা চালানো হয়েছে।
যে হামলা চালানো হয়েছে এটি অমানবিক। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা একাধিকবার বলেছি আজকে একটা দেশকে এগিয়ে নিতে হলে সেই দেশের শিক্ষাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হয়, স্বাস্থ্য ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হয়। অথচ আমাদের দেশে এই স্বাস্থ্যবান শিক্ষাই সবচেয়ে বেশি অবহেলিত। এমনকি আমাদের সন্তান ভাই বোন ভবিষ্যৎ প্রজন্মকে যারা গড়ে তুলবে সেই শিক্ষকদেরকে বেতন এবং সুযোগ সুবিধা সেটা দিয়ে প্রকৃত অর্থে ভালোভাবে জীবনযাপন করা যায় না। তাই শিক্ষকরা তাদের মর্যাদার দাবিতে অধিকার নিয়ে ওই শহীদ মিনারে গিয়েছিল, কিন্তু তাদের সাথে যে আচরণ করা হয়েছে এটা জঘন্য আচরণ হয়েছে। এটাই সরকার এবং পুলিশ বাহিনীর কাছ থেকে আমরা আশা করি না। আমরা এদেশের শিক্ষক সমাজকে বলতে চাই আমরা আপনাদের পাশে আছি। আপনাদের যৌক্তিক যে কোনো দাবি দেওয়া আদায় করার জন্য প্রয়োজনে আমরা আপনাদের সাথে রাজপথে নামবো। পরিশেষে এই গাইবান্ধার সাদুল্লাপুর এবং পলাশবাড়ির জনগণের প্রতি আমি একটি আকুল আবেদন জানিয়ে আমরা বলতে চাই, যেটি আমাদের একজন পূর্বের বক্তা বলেছিল, আমরা যদি আগামী নির্বাচনে কারোর সাথে ছোট করি, এই গাইবান্ধা 3-এ চাক মার্কার প্রতীক সুরুজ্জামান ভাই আছেন, তিনি থাকবেন। আপনাদেরকে সাক্ষী রেখে এই চাক মার্কা তার হাতে তুলে দিচ্ছি এবং আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আপনাদের সন্তানেরা, আপনাদের যেই তরুণ সন্তানেরা, সেই ছাত্র যুবকরা বাংলাদেশের বুকে ওই জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সেই সন্তানদেরকে আপনারা আগামী সংসদে নির্বাচনে ভোটের মাধ্যমে মূল্যায়ন করুন। তারাই পারবে একমাত্র আপনাদের স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। এইখানে আমাদের সুরুজ্জামান ভাইয়ের কর্মধারিণী মা উপস্থিত হয়েছেন, তার চাচা আছেন, আপনাদের সাথে নেমে এসেছেন, আপনাদের মাঝে এসেছেন, তাদের পরিবারে আপনাদের জন্য কাজ করতে চায়। মা ছুটে এসেছেন সন্তানের সমাবেশে। একটি আশীর্বাদ আর সন্তানের জন্য কি হতে পারে। তার চাচা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, তিনি এখানে এসেছেন। আমার মা ছোটবেলায় মারা গিয়েছেন। আমার দুর্ভাগ্য, আমার মেয়ের সরাসরি আমি দিতে পারি নাই। এইখানে এখনো যে সমস্ত আমার মা বোনেরা বসে আছেন তাদের কাছে আমি দোয়া চাই। আমাদের মা এই মঞ্চে আছেন, তার কাছেও দোয়া চাই যেন আপনাদের সন্তানেরা, আপনাদের ভাইয়েরা, আমরা একটা হানাহানি মারামারি সংঘাত মুক্ত একটা নতুন বাংলাদেশ, যেখানে সম্প্রীতি সহনশীলতা থাকবে, রাজনৈতিক বিদ্বেষ বিভাজন থাকবে না এবং জনগণ যেখানে নিরাপদে বাস করবে, তাদের একটি উন্নত স্বাস্থ্য বা চিকিৎসা ব্যবস্থা থাকবে, তাদের সন্তানদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা লাভের অধিকার থাকবে। থানা, পুলিশ, ইউনো অফিসে গেলে একজন নাগরিক তার মর্যাদার সাথে মূল্যায়ন পাবেন। সেই স্বপ্নের নতুন বাংলাদেশে আমাদের আকাঙ্ক্ষা। সেই বাংলাদেশ বিনির্মাণে গণ অধিকার পরিষদের এই গাইবান্ধা 3-এর চাক মার্কার প্রার্থী সুরুজ্জামান ভাইকে সমর্থন করে পাশে থাকবেন এই আহ্বান জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভবিষ্যৎ আমার ভাই, তোমার ভাই, গাইবান্ধা 3-এর জন্য সুরুজ ভাই, সুরুজ ভাই আমাদের প্রমাণকে আছে রাজপথে, সংসদে, গাইবান্ধা, সদুল্লাপুরে, পলাশবাড়িতে বিজয় হবে। সাংবাদিক ভাই একটি প্রশ্ন করেছে, গণ অধিকার পরিষদ বাংলাদেশের এই প্রতিকূল সময়ে
রাজনীতিতে গুণগত পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তরুণদের নতুন ধারা রাজনীতি শুরু করেছে এবং এই গণ অধিকার পরিষদের ছাত্র যুবক তরুণদের মাধ্যমেই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। কাজেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা মনে করি নতুন নেতৃত্ব প্রয়োজন, নতুন রাজনীতি প্রয়োজন। সেই রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য গণ অধিকার পরিষদ সারা দেশে 300 আসনে প্রার্থী দেওয়া নিয়ে কাজ করছে। তবে সেভাবে এখনকার এই রাজনৈতিক দল সমূহ সবাই মিলেমিশে গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকের এই পরিবর্তন এনেছে। আগামীতে যদি জাতীয় প্রয়োজনে কোন রাজনৈতিক দলের সাথে জোট করতে হয় দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের ভবিষ্যতের জন্য আমরা সেটি বিবেচনা করব। সেটি তফসিল ঘোষণা হলেই কেবলমাত্র সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। সমাজের প্রশ্নের কারণে এই কথাগুলো কি বলা, আপনারা জানেন যে এই জুলাই পরবর্তী নতুন রাষ্ট্র বিনির্মাণে পুরানো রাজনৈতিক বন্দোবস্ত এবং রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বাস্তবায়নে সরকার জাতীয় ঐক্যমত্য কমিশন করেছিল। সেই কমিশন বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের সাথে আলাপ আলোচনা করে রাষ্ট্র সংস্কারের একটা রূপরেখা 84টি প্রস্তাব নিয়ে চূড়ান্ত করেছে, সেটিকে জুলাই সনদ বলা হচ্ছে। এবং সেই সনদে ইতিমধ্যেই দেশের অধিকাংশ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। এই জাতীয় ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনা একটি সিদ্ধান্ত হয়েছে এই জুলাই সনদে রাজনৈতিক দলের সম্মতির পাশাপাশি জনগণের সমর্থন দিতে, এটিকে গণভিত্তি দিতে, এটা গণভোটের মাধ্যমে গৃহীত করা হবে। যেহেতু আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই মুহূর্তে ছাত্র সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হলে আমরা যতদূর জানতে পেরেছি ডিসেম্বরের তফসিলের আগে গণভোট করার বাস্তবতা নাই। তাই আমরা মনে করি জাতীয় নির্বাচনের সাথে একই দিনে গণভোট হতে পারে, তবে অবশ্যই গণভোটের মাধ্যমে এই জুলাই সনদকে গণভিত্তি এবং আইনি ভিত্তি দিতে হবে।